সুপ্রিয় দর্শক সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় থাকে, বিশেষ করে নারীর জীবনে, সেটা হচ্ছে সন্তান সম্ভাবনার যে সময়টি এবং গর্ভধারণের যে সময়টি। এবং দেখা যায় কি যে এই সময়টাতে শুধু যে মা আসলে চিন্তিত থাকেন তার আগামী সন্তানটিকে নিয়ে তা নয়, শুধুমাত্র মার না, ফ্যামিলির সবাই এবং বাবা সবাই মিলে কিন্তু তার জন্য টেনশন করেন। এবং সেক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড যেটা হয় বাচ্চার ক্ষেত্রে, যখন মার কোনো ধরনের স্ট্রাগলস থাকে বা ফিজিক্যাল কোনো ধরনের কোনো চ্যালেঞ্জেস থাকে, সেটা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড থাকে বাচ্চার সাথে। তো সেই সময়টাতে কিন্তু শাশুড়ি বা মা বলেন বা হাজব্যান্ড বলেন, সবাই কিন্তু দেখা যায় যে বাচ্চার হেলথটাকে ভালো রাখার জন্য এবং মার হেলথটাকে ভালো রাখার জন্য খুবই মাত্রায় তারা চিন্তিত থাকেন। তো আজকে আমরা চেষ্টা করেছি যে মার এই হেলথটাকে ভালো রেখে কীভাবে একটা সুস্থ সন্তান জন্মদান করা যায় সেই বিষয়টিকে তুলে ধরার জন্য, যার কারণে আমরা আজকে আলোচনা করব যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বা হাই রিস্ক প্রেগনেন্সি। যে প্রেগনেন্সির যে অনেক হাই রিস্ক সিচুয়েশনগুলো হয় সেটা আগেই প্রিভেন্ট করব কিভাবে, অথবা ফার্স্ট প্রেগনেন্সিতে হয়ে থাকলে সেকেন্ড প্রেগনেন্সিতে আমরা কিভাবে আসলে আগে মেজার নিতে পারি। অনেকগুলো বিষয় আমাদের এখানে আলোচনা করব, আমাদের সাথে থাকবেন। এবং আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শেখ জিন্নাত আরা নাসরিন, প্রসূত ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, জেড.এইচ শিকদার উমেন্স মেডিকেল কলেজ হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি। আপনারা যারা এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বা হাই রিস্ক প্রেগনেন্সি বা প্রেগনেন্সিতে কোনো ধরনের ফিজিক্যাল কন্ডিশন নিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে চান, তা আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে সরাসরি কথা বলতে পারেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি শুরুতে ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে জয়েন করার জন্য। অনেক শুভকামনা সকলের জন্য। ম্যাডাম, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি, যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। আসলে গর্ভাবস্থার বিষয়টি তো আসলে ঝুঁকিপূর্ণ হওয়ার কথা ছিল না, খুবই সুন্দর একটা অধ্যায়। এবং এটাকে যখন ঝুঁকিপূর্ণ বলছি, যে তার মানে আমরা চেষ্টা করছি যে তার যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে যাতে আমরা ডিসকাস করতে পারি এবং কীভাবে আগের থেকে আমরা প্রিভেন্ট করতে পারি, অথবা যার হয়ে গেছে প্রবলেমটা সে কীভাবে ওই সময়টাতে ট্রিটমেন্ট নিতে পারে। শুরুতে যদি আমরা একটু জানি যে এই যে প্রেগনেন্সি পিরিয়ডটা, এটার ফেজিংগুলো যদি একটু বলেন, যে ধাপগুলোকে আমরা কীভাবে ভাগ করছি বা কখন আমরা ঝুঁকিপূর্ণ অবস্থার কথার দিকে যাচ্ছি। খুব সুন্দর করে আপনি অবতারণা করেছেন। আসলে প্রেগনেন্সি সকলের জন্য একটা আকাঙ্ক্ষিত ব্যাপার, একটা আনন্দের ব্যাপার। তো অনেক সময় সেই আনন্দগুলো খুব দুঃখ বয়ে নিয়ে আসে যখন কিনা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি হয়। সেই জন্য আমরা সাধারণত প্রেগনেন্সিকে 3টি ভাগে ভাগ করে থাকি। প্রথম 3 মাসকে আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় 3 মাসকে বলি সেকেন্ড ট্রাইমেস্টার, আর শেষের 3 মাসকে বলি থার্ড ট্রাইমেস্টার। তো 3টে ধাপেই কখনো কখনো ঝুঁকি চলে আসে। এখন এই যে ঝুঁকিগুলো যদি আমরা একটু অ্যাড্রেস করি, যে বাংলাদেশের প্রেক্ষাপটে কমন কোনগুলো হয়, কারণ আমরা জানি যে ওয়েস্টার্ন কান্ট্রির ঝুঁকিগুলো একটু ডিফারেন্ট ওয়েতে থাকে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কমনলি রিস্কগুলো কি পাই বা ঝুঁকিগুলো কি থাকে? হ্যাঁ, আমাদের দেশে যে প্রথম ধাপটি আমি প্রথম 3 মাসে যদি চিন্তা করি, দেখা যায় যে ম্যাক্সিমাম মেয়েরা হয়তো বা এরকম হলো যে তারা ভালোই আছেন, হঠাৎ করে তাদের রক্ত বা ব্লিডিং শুরু হয়েছে। তো ওই ব্লিডিং যখন শুরু হয়, স্বাভাবিক তারা খুব ভয় পেয়ে যান। তো ওটা একটা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি। ওই সময়টা তাদের ডক্টরের শরণাপন্ন হতে হয়, সুন্দর করে চিকিৎসা নিতে হয়। দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব সুন্দর এগিয়ে যান তারা এবং যথারীতি সন্তান জন্ম দেন। কিন্তু কিছু কিছু এই যে আগাম যে ব্লিডিং হচ্ছে, সেগুলো দেখা যায় যে গর্ভপাত হয়ে যায়। তো সেটা একটু খারাপ লাগে, কষ্ট লাগে আর কি। আর একটু দেখা যায় যে অনেক মেয়েরা বমি করতে থাকেন। তো প্রেগনেন্সির প্রথম ধাপে দেখা যায় সকলের একটু বমি হয়, একটু অ্যানোরেক্সিয়া, না খাওয়ার ভাব থাকে, ক্ষুধামন্দ থাকে। তো অনেকে এটা অবহেলা করেন, আবার অনেকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আসলে ঠিক দুটোর মাঝামাঝি চলতে হবে। দেখা গেছে যে এত বমি হচ্ছে, এত না খেয়ে আছেন তিনি, খেতে পারছেন না, যা খাচ্ছেন ইভেন পানিটুকু বমি হয়ে যাচ্ছে, সেই একটা অবস্থা আছে, তাকে আমরা বলে থাকি হাইপারেমেসিস গ্র্যাভিডাম। তখন সেটিও কিন্তু একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, বিকজ
অর্থাৎ পানি শূন্যতা হয়ে যায়, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়ে যায়, সুতরাং সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এখন তাহলে যেহেতু আমরা এখন এটা নিয়ে কথা বললাম, এটাতেই একটু আগাই যে এই যে হাইপারমেসিস গ্রেভিডাম মানে যেই সিচুয়েশনটা দেখা যাচ্ছে নর্মাল ভমিটিং থেকে তার ভমিটিং টেন্ডেন্সিটা অনেক বেশি মাত্রায় বেড়ে যায় এবং দেখা যায় কি ওই সময় যে বাচ্চার খাবার দাবারের যে একটা ফ্লো থাকা উচিত মার কাছ থেকে সেটা অনেকাংশে কমে যায়, কারণ সে কিছুই আসলে খেতে পারে না। তো এখানে একটা প্রশ্ন থেকে যায়, এটা কি শুরুতেই কি বাচ্চা কি সরাসরি মার কাছ থেকে শুরুতেই খাবার গ্রহণ করে কিনা, নাকি সেটা সেকেন্ড ট্রাইমিস্টার থেকে শুরু হয়? যদি কারোর প্রথম ট্রাইমিস্টারে অনেক ভমিটিং থাকে তারপরেও তাকে অতিরিক্ত খাওয়ানোর জন্য দেখা যায় যে আমরা প্রেশারাইজ করতে থাকি, সেটা কি আসলে ঠিক কিনা? হ্যাঁ, এটি একটা ইম্পর্টেন্ট কথা। সেটি হচ্ছে যে যখন ছোট্ট বেবিটা আমাদের গ্রো করতে থাকে তার ডিমান্ডটা খুব কম, সুতরাং প্রথম যে ট্রাইমেস্টারে প্লাসেন্টা থেকে বা গর্ভফুল থেকে যে খাবারটি বাবুর কাছে যায় সেটা খুবই সামান্য। তার মানে অতিরিক্ত খাবার যে মা খাচ্ছে সেটা কিন্তু আসলে সেই জায়গাটাতে আসলে হ্যাঁ, অতটা দরকার দ্বিতীয় নেই। ধাপ থেকে বেশি হয়। তবুও দেখা গেছে যদি মার রক্তশূন্যতা শুরু হয়ে যায়, মার বডিতে পানি শুষ্কতা শুরু হয়ে যায়, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স শুরু হয়ে যায়, তাতে কি হয়, মায়ের যে মেটাবলিজম হয় সেগুলো একটু ডিস্টার্বড হয়, যেটি কিন্তু বাচ্চাকেও ক্ষতি করতে পারে। সেই জন্য আমাদের ওই সকল ক্ষেত্রে তাকে আমরা একটু ফ্লুইড দিই, একটু স্যালাইন দিই, একটু খাবার অন্যভাবে গুছিয়ে দিই যাতে তিনি খেতেও পারেন, বমিটি বন্ধ হতে পারে। আবার অনেক সময় আমরা কি করি, এই সকল মেয়েদেরকে একটু ভর্তি রাখি হাসপাতালে, না খাইয়ে শুধু স্যালাইন দিয়ে 3 দিন 4 দিন রেখে দিই, দেখা যায় যে তিনি বেশ ইমপ্রুভ হচ্ছেন। হয়তো অত খাবার আমরা দিচ্ছি না, পরে দেখা যায় তার যে শুষ্কতা, পানি শুষ্কতা বা ইলেকট্রোলাইটস হ্যাঁ ইমব্যালেন্স যেটি, সেটিকে আমরা কারেকশন করতে পারি এবং তার পরবর্তীতে অত সমস্যা হয় না। অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে যদি এই ধরনের ইস্যুটা হয়, অতিরিক্ত বেশি মাত্রা হয়, তাহলে আসলে ডক্টরের কাছে যেই সাজেশনটা নিতে হবে। আর যদি নরমাল মাত্রায় থাকে তাহলে সেটা আসলে কিছুদিন পরে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা কথা ম্যাডাম আপনি বলেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে আসলে অতিরিক্ত খাবার ওই সময়টাতে হয়তো প্রয়োজন হয় না, বাট যদি মার অ্যানিমিয়া থাকে সেটা আসলে আমাদের কারেক্ট করতে হবে। প্রেগনেন্সিতে আরেকটা কমন আমাদের দেশে যেটা, সেটা হচ্ছে কি যে ফ্যামিলিগতভাবে দেখা যায় যে বংশ পরক্রমায় জেনেটিকলি অনেকের ডায়াবেটিস থাকে। তো এখন অনেক মেয়েদেরই দেখা যায় যে প্রেগনেন্সির আগে থেকেই ডায়াবেটিস ছিল, সে নিজেও জানে, এটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হচ্ছে তার প্রেগনেন্সি হওয়ার পরে দেখা যাচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো দুইভাবে যদি আমরা একটু বলি যে আসলে তখন যার আগে থেকে ডায়াবেটিস ছিল জানে, তার কি মেজারমেন্ট নেওয়া উচিত, আর পরবর্তীতে হলে কি করতে পারে? এটা তো বেশ আমাদের দেশে অনেক কমন। সাউথ এশিয়াতে ডায়াবেটিস একদম সুনামির মতো, এত বেশি কমন। তো আজকাল তো মেয়েরা ক্যারিয়ার করছেন, চাকরি বাকরি করছেন, লেখাপড়া করছেন, ফলে অনেক সময় একটু দেরিতে সন্তান গ্রহণ করছেন, ফলে অনেকে একটু বেশি বয়সে নিচ্ছেন, 30-35, তাদের কিন্তু বেশ কিছু সংখ্যক আছেন অল্প, তাদের আগে থেকে ডায়াবেটিস রয়েছে। তো সেই ডায়াবেটিসটাকে আমরা কি করতে চাই, যে তিনি যখন সন্তান নেবার চিন্তা করছেন তার আগে ডক্টরের কাছে আসবেন। একে বলি প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং। তুমি ডক্টরের কাছে এলে তার গ্লুকোজ বা ব্লাডে কতটুকু শর্করা রয়েছে সেটি মেপে নেবেন, নিয়ে একদম চমৎকার করে কন্ট্রোল করে তবে তুমি সন্তান গ্রহণ করবেন। তা না হলে কি হবে, এটা একটা হাই ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি হবে। আল্লাহ না করুক যদি তার মানে গ্লুকোজটি বা ডায়াবেটিসটি কন্ট্রোলে নিয়ন্ত্রণে না থাকে, তাহলে বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে, ঘন ঘন গর্ভপাত হতে পারে এবং পেটের মধ্যে শিশু মারা যেতে পারে। সুতরাং এটি কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। হ্যাঁ, সেই জন্য আমরা তাদেরকে বলে থাকি যে ভয়ের কিছু নেই, তিনি যদি ডায়াবেটিস কন্ট্রোল করে থাকেন তারপর প্রেগনেন্সি নেন এবং সারাটি প্রেগনেন্সি চমৎকারভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, তাহলে নর্মাল একজন যেভাবে সন্তান প্রসব করেন তার ক্ষেত্রেও সেটি সম্ভব। আরেকটি যেটি আপনি বলেছেন যে প্রেগনেন্সি তো সে ভালো ছিল একেবারেই, তার কখনো ডায়াবেটিস ছিল না, কিন্তু প্রেগনেন্সিতে আসার পরে তার ডায়াবেটিস হয়েছে। অনেকে আমরা বলি সোজা বাংলায় যে প্রেগনেন্সি ডায়াবেটিস অথবা জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস। তো এটি একটা সুবিধা আছে কি, এটি সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টার বা মা প্রেগনেন্সির মাঝামাঝি অবস্থা থেকে শুরু হয়। এখানে আলহামদুলিল্লাহ বাচ্চা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু অন্য সমস্যাগুলো তৈরি হয়। সুতরাং এক্ষেত্রেও খুব অবহেলা করা যাবে না। ডায়াবেটিসের জন্য তার ডায়েট কন্ট্রোল করতে হবে, তারপরে সামান্য ওষুধ দিয়ে আমরা সেই ডায়াবেটিসটি কন্ট্রোলে রাখছি। অনেক সময় ইনসুলিন নিতে হতে পারে, অনেকে একটু ভয় পান যে ম্যাডাম ইনসুলিন নেব। আসলে যখন মানে ব্লাডের বা রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় তখন কিন্তু ইনসুলিন নিতে হয়, নাহলে যদি অনেক বেশি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে আমাদের বাচ্চাটির ক্ষতি হতে পারে। যেমন আমি একটু আগে বলেছিলাম যে পেটে বাচ্চা মারা যায়, দেখা গেছে যে অনেকে ডায়াবেটিস আছে জানেও না। অনেক সময় গ্রামের দিকে যারা থাকে তারা হয়তো অ্যান্টিনেটাল চেক আপে আসছেন না,
তারা জানছেনই না যে তাদের সুগারের মাত্রাটি বেড়ে গেছে। অনেক সময় খুব কষ্টদায়ক হলে দেখা যায় পেটে শিশুটি মারা গেছে, তখন আমরা ডায়াবেটিস পরীক্ষা করে দেখি ডায়াবেটিসটা অনেক হাই। সুতরাং অ্যান্টিনেটাল চেক আপে সকলের আসতে হবে এবং তার ডায়াবেটিস রয়েছে কিনা সেটি পরীক্ষা করে দেখে নিতে হবে। যদি ডায়াবেটিস ধরা পড়ে, জিডিএম হয়, তাহলে সেটাকে কন্ট্রোল করা যাবে এবং ডক্টররা খুব চমৎকারভাবেই তাকে বুঝিয়ে দেন কিভাবে মানে তার খাদ্যাভ্যাস হবে, কোন মেডিসিনটি নিতে হবে, কিভাবে চলতে হবে, কত ঘন ঘন বাবুকে মানে প্রেগনেন্সিতে আসতে হবে, আল্ট্রাসাউন্ড করে কেমন করে দেখে নিতে হবে শিশুটি ভালো আছে কিনা। অনেক ধন্যবাদ ম্যাডাম। আর আরেকটা প্রশ্ন মাথায় থাকে যে আমার প্রেগনেন্সির সময় হয়তো বা ডায়াবেটিস হয়েছিল, যেটা আমরা বলছিলাম যে গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, সেটা কি বাচ্চা সন্তান জন্মদানের পরে কি সেটা আবার কারেক্টেড হয়ে যায় কিনা, সেটার জন্য কি ওষুধ খেতে হবে নাকি অটোমেটিক্যালি এটা আসলে কারেক্টেড হয়? এটি একটা ভালো দিক আছে যে যাদের জেস্টেশনাল ডায়াবেটিস হয় দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়াবেটিস চলে যায়, তিনি আবার আগের মতো পুনরায় আগের মতো ভালো হয়ে যান। তবে একটা জিনিস বলতে হয়, যখন তিনি বয়স হবেন তার হয়তো 50 এরকম, তখন নন কমিউনিকেবল ডিজিজের যখন প্রাদুর্ভাব হয় তখন কিন্তু তার ডায়াবেটিস আসতে হতে পারে। সুতরাং তিনি একদম ভালো হয়ে যাবেন বটে, কিন্তু শেষে গিয়ে আবার তাকে একটু কেয়ারফুল হতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রেগনেন্সির আরেকটা হাই রিস্ক সিচুয়েশন, সেটা হচ্ছে যে যাদের প্রেশারের সমস্যা থাকে। এবং দেখা যায় যে এখন আসলে ওই আমরা আগে ভাবতাম যে বয়স হলেই প্রেশারের সমস্যাটা হয়, বাট এখন দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে সব গ্রুপেরই হচ্ছে, বোথ জেন্ডারই হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে মেয়েদের ডায়াবেটিস প্রেশারটা অনেক আগের থেকেও এখন হচ্ছে। তো ওই জায়গাতেও কি আমরা আগের থেকে মেজারমেন্ট নিব কিনা বা প্রেশারটাকে কন্ট্রোল করার চেষ্টা করব কিনা, তারপরে প্রেগনেন্সি প্ল্যানিংটা করব কিনা? এটি আমি ওই যে আগে বলেছিলাম যে আমাদের দেশে একটু ক্যারিয়ার এখন ওরিয়েন্টেড হয়েছে, তো যারা একটু পরের দিকে নিচ্ছেন তাদের প্রেশার থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামই তো আমাদের বাল্য বিবাহ হয়, ম্যাক্সিমাম ইয়াং মেয়েদের আমাদের দেশে বিয়ে হচ্ছে, সুতরাং তাদের প্রেশার খুব একটা থাকে না। কিন্তু যখন প্রেগনেন্সি তাদের শরীরে আসে, এই প্রেগনেন্সি চলাকালীনই দেখা যায় যে অনেকের ব্লাড প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আমরা বারবার সকল গর্ভবতী নারীকে গর্ভকালীন সেবা নিতে বলি। কেন গর্ভকালীন সেবা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধু খাবার দাবার বুঝিয়ে বলা নয়, তার জীবনে কোনো ডায়াবেটিস হচ্ছে কিনা, ব্লাড প্রেশার আসছে কিনা, কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় তিনি চলে যাচ্ছেন কিনা, সেগুলো কিন্তু আগেভাগে নির্ণয় করা যায়। যেমন প্রেশার যদি তার বাড়তে থাকে, আমরা সকলেই জানি যে প্রি এক্লাম্পসিয়া বলে একটা ডিজিজ রয়েছে, এক্লাম্পসিয়া একটা ডিজিজ রয়েছে, এটি যদি আমরা আগেই ধরতে পারি অনেকাংশে আমরা মেডিসিন দিয়ে কন্ট্রোল করতে পারি এবং এই যে ঝুঁকিপূর্ণ অবস্থাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণকে আমাদের প্রতিহত করতে পারি। নইলে যদি আমরা এই ব্লাড প্রেশারটাকে আমরা যদি গুরুত্ব না দিই, প্রেশার বেড়ে যাচ্ছে, একদম পেশেন্ট ফুলে একেবারে বিশাল আকারে ধারণ করছে, তাতে পেটের শিশুটি মানে এই অনাগত শিশুটিও মারা যায়, এমনকি মায়ের মৃত্যু হারও বেশি। এবং আপনি জেনে থাকবেন বাংলাদেশে মায়ের মৃত্যু হারের প্রধান একটি অংশ হচ্ছে রক্তপাত, আর দ্বিতীয় অংশটি হচ্ছে এই প্রি এক্লাম্পসিয়া, হাই ব্লাড প্রেশার। এখন এই যে হাই ব্লাড প্রেশার বা প্রি এক্লাম্পসিয়া যদি হয় বা এই ধরনের সিচুয়েশনটাকে আমরা আসলে মানে কখন বুঝতে পারবো? যেমন হয়তো বা এরকম হতে পারে যে তার আগে প্রেশার ছিল না, কিন্তু প্রেগনেন্সির পরে হয়তো বা তার ডেভেলপ করলো এবং সেটা সে ফিল করছে। তো সেই সময়টাতে আসলে যদি এক্লাম্পসিয়া হয়ে যায় বা প্রি এক্লাম্পসিয়া কন্ডিশনটা হয়, আমরা কি দেখে বুঝতে পারবো বা আমরা কিভাবে সচেতন হতে পারি বা কি করতে পারি আমরা সেক্ষেত্রে? রাইট, এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে দর্শকদের জন্য। একে তো উনি যদি যথারীতি গর্ভকালীন সেবা নেন, তখন তো আমরা ব্লাড প্রেশার দেখে বুঝতে পারছি ব্লাড প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে, তার যেটা ছিল তার চেয়ে বাড়ছে। আর উনি যদি গর্ভকালীন অবস্থায় না আসেন, বাড়িতেই রয়েছেন, তখন তার খুব খারাপ লাগতে থাকবে, ভীষণ মাথা ব্যথা করবে, একদম চোখে একটু ঝাপসা ঝাপসা লাগবে, তারপর দেখবে যে প্রেশারটা কমে যাচ্ছে, খুব অস্থির লাগছে, ঘুম আসছে না, বাচ্চা নড়াচড়া কম মনে হচ্ছে। এই যে একটা অবস্থা, এটি কিন্তু অবহেলা করা যাবে না। তখন অ্যাটলিস্ট বাড়ির কাছে কারোর কাছ থেকে ব্লাড প্রেশারটি মেপে নিতে হবে এবং বোঝাই যাবে যে ব্লাড প্রেশারটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই দর্শকদের জন্য এটা বলার কথা যে যখন তার খারাপ লাগছে, মাথা ব্যথা করছে, ঘুম আসছে না, খেতে ইচ্ছে করছে না, তখন তিনি বাড়িতে না বসে অ্যাটলিস্ট ব্লাড প্রেশারটা চেক আপ করবেন। দরকার পড়লে নর্মাল জিপির কাছ থেকে ব্লাড প্রেশারটা দেখে নেবেন। যদি ব্লাড প্রেশারটি অনেক বেশি থাকে তাহলে তো স্পেশালিস্টের কাছে আসতে হবে, তিনি তখন তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে বুঝে যাবেন তার প্রি এক্লাম্পসিয়া বা উচ্চ রক্তচাপ হচ্ছে। এবং উচ্চ রক্তচাপকে আমরা প্রতিহত করতে পারি, আমরা তাকে মেডিসিন দেব, মেডিসিন দিয়ে সুন্দর, আমাদের হাতে অনেকগুলো মেডিসিন রয়েছে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সেই মেডিসিনগুলো পাওয়া যায়, সেটি দিয়ে তার ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখবো এবং খুব ঘন ঘন তাকে আমরা গর্ভকালীন সেবা দেব, যাতে এই ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিটি খুব বেশি ঝুঁকিপূর্ণ না হয়ে যায়, যাতে আমরা শিশুটিকে এবং মাকে রক্ষা করতে পারি
অনেক ধন্যবাদ। এই জায়গা থেকে মানে একটু জানতে চাচ্ছি, কারণ যেহেতু অনেক সময় রোগীরা দেখা যায় মানে বা মা দেখা যায় নিজে অতটা সচেতন হতে পারেন না এই সময়টাতে, মানে নিজের প্রতি এবং বাচ্চার প্রতি খেয়াল রাখা দুটোই যেহেতু একসাথে করতে হয়। প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া এই যে অতিরিক্ত প্রেশার বেড়ে যাওয়ার জন্য যে খিঁচুনিটা বা এই ধরনের বিষয়গুলো হয়, তাতে করে বাচ্চার জটিলতাগুলো কি কি হতে পারে বা বাচ্চার ক্ষেত্রে কি ধরনের ক্ষতি হতে একে পারে? তো যদি খুব হাই প্রেশার মাদের হয়ে থাকে এবং তিনি নিয়ন্ত্রণ করছেন, ডক্টর চাইছেন তাকে নিয়ন্ত্রণে রাখতে, ব্লাড প্রেশার ওষুধ দিচ্ছেন, এক্সট্রা প্রিকশন নিচ্ছেন, বিশ্রাম করছেন, তাতে দেখা যায় যে এই ক্রমাগত উচ্চ রক্তচাপটি একটি শিশুর যে গ্রোথ বা বৃদ্ধি রয়েছে সেটিকে প্রতিহত করে এবং আমাদের শিশুটির ওজনটি অনেক কমে যায়। দেখা যায় তার যথারীতি তার ওজন বৃদ্ধি পায় না এবং অন্যান্য যে সুন্দর বিকশিত হয় অন্যান্য অর্গানগুলো সেগুলোতেও তার বাধাপ্রাপ্ত হয়। এটি হয়, একে বলি আমরা IUGR বা ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন। এই বেবিটির গ্রোথটা খুব কম হয়। তারপর দেখা যায় যে যদি বেশি উচ্চ রক্তচাপটা অনেক বেশি হচ্ছে, ব্লাড প্রেশার কমছে না এবং তিনি সেটি নিয়ে বসে রয়েছেন, তখন দেখা যায় গর্ভে শিশুটি মারা যায়। অত্যন্ত কষ্টের ব্যাপার। তো এটি একটা হতে পারে। তাছাড়াও পরবর্তীতে বাচ্চা যখন জন্ম নিতে থাকে, যেহেতু তার রক্তের অক্সিজেনটা কমে যায়, ওই ব্লাড প্রেশার যে উচ্চ রক্তচাপ তাতে কিন্তু বাচ্চার শরীরে অক্সিজেনটি প্রবেশটা কম করে, সুতরাং বাচ্চার অক্সিজেনটি কম হয়। সুতরাং যখন গর্ভ বা ডেলিভারি হয় তখন বাচ্চার বার্থ অ্যাসফিক্সিয়া বা শ্বাসকষ্ট হয়, এগুলো হতে থাকে। সুতরাং এটি খুবই মানে গুরুত্বপূর্ণ যে তার ব্লাড প্রেশারটি বা রক্ত উচ্চচাপটি নিয়ন্ত্রণে রাখতে হবে। ঘন ঘন বাচ্চার কন্ডিশনটি আমরা দেখব, ডক্টর দেখবেন, আমরা স্টেথোস্কোপ দিয়ে তার ব্লাড প্রেশার, বাচ্চার হার্টবিট দেখব এবং মাকে দেখতে হবে বাচ্চার নড়াচড়াটা কি ঠিক রয়েছে কিনা। নড়াচড়া ঠিক থাকলে, তার বাচ্চার গ্রোথ ঠিক থাকলে আমরা নিয়মিত তাকে চেক আপে রেখে ডেলিভারি করব। অনেক ধন্যবাদ ম্যাডাম। আরেকটা আমরা বিষয় আলোচনা করছিলাম যে প্রেগনেন্সিতে অনেক সময় হয়ে থাকে, সেটা হচ্ছে যে ডক্টররা টার্মটা ইউজ করেন যখন আলট্রাসোনোগ্রাম করা হয়, তখন দেখা যাচ্ছে বলা হচ্ছে প্ল্যাসেন্টাল ইনসাফিসিয়েন্সি বা মার কাছ থেকে বাচ্চার যে খাবার পৌঁছানোর যে ওয়েটা, সেখানে দেখা যায় যে প্রপার ওয়েতে যাচ্ছে না। এটা আসলে আমরা কিভাবে ডিফাইন করবো বা এটাকে কি বলে আসলে জিনিসটাকে? প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে যে একটি শিশু যখন গর্ভে বড় হতে থাকে তার সমস্ত অক্সিজেন, খাবার সবকিছু কিন্তু মায়ের গর্ভফুল থেকে আসে বা প্লাসেন্টা থেকে রক্তবাহিত হয়ে বাচ্চার শরীরে খাবার, অক্সিজেন যায় এবং বাচ্চার যেসব যেসব খারাপ জিনিসপত্র রয়েছে সেগুলো নিষ্কৃত হয়। এখন যদি কোনো কারণে বাচ্চার শরীরে মার গর্ভফুল থেকে ঠিক মতো মানে রক্ত যায় না বা অক্সিজেন প্রবাহিত হয় না, তাকে আমরা বলি প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। সাধারণত এটি হয়ে থাকে যদি মার উচ্চ রক্তচাপ থাকে, প্রি এক্লাম্পসিয়া থাকে, এক্লাম্পসিয়া থাকে, ডায়াবেটিস আছে অনেক বছর ধরে, তাকে ভাস্কুলোপ্যাথি হয়ে যেতে পারে বা আরও অনেক ডিজিজ আছে যেমন SLE, সে কিছু কিছু ক্ষেত্রে এ সকল অসুস্থতা রয়েছে। তো এটিও খুব ভয়ের ব্যাপার নয়, কেননা ডক্টররা এটা বুঝতে পারেন। একে তো তার হিস্ট্রিতে বোঝা যায়, তারপর এক্সামিনেশন করলেও বোঝা যায়, আলট্রাসাউন্ড করে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে কিনা ডপলার ফ্লোমেট্রি করে বোঝা যায়। বোঝা গেলে তো আমরা সেইভাবে পদক্ষেপ নেব। তার জন্য পেশেন্টকে গর্ভকালীন সেবাটা নিতে হবে, তার ঘন ঘন আসতে হবে এবং সুন্দর করে এই যে চিকিৎসাগুলো সেগুলো গ্রহণ করতে হবে। তাহলে আমরা ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সিকে ঝুঁকি থেকে প্রতিহত করে নর্মাল ডেলিভারিতে নিতে পারি। আমরা সবসময় ম্যাডাম একটা জিনিস খেয়াল বলি যে কিছু ডেঞ্জার সাইন থাকে, যে ডেঞ্জার সাইনগুলো দেখলে আমাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে আসতে হবে। এই ডেঞ্জার সাইনগুলো যদি একটু বলেন, এবং অনেক ধরনের পোস্টারিংও থাকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বা ক্লিনিকগুলোতে যে এই সাইনগুলো দেখলে মাকে জরুরি ভিত্তিতে হসপিটালে আনতে হবে, সেই সাইনগুলো একটু আমাদের সাথে বলেন। একটি তো যখন তিনি গর্ভকালীন শেষ মানে থার্ড ট্রাইমেস্টার খুব সাবধানে থাকতে হবে, কারণ এর কিছুদিন পরে তো সন্তান প্রসব হবে। তো আমরা চাই না ওই সময়টাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটুক। সেই জন্য দেখা যায় যে ওই সময় যদি খুব জ্বর হয়, কারো প্রচণ্ড জ্বর 102-3 হচ্ছে, তখন ঘরে বসে থাকা হবে না। অনেকে টোটকা করেন, হ্যাঁ পানি খান, এটা খান, ওটা খান, প্যারাসিটামল খেয়ে বাড়িতে বসে থাকেন। তাতে কি হয়, গর্ভের সন্তানটি আমাদের হারিয়ে ফেলি। তো এরকম হচ্ছে, কিন্তু প্রচুর হয়। সেই জন্য তাদেরকে যখন হাই প্রেশার মানে হাই টেম্পারেচার বা অনেক জ্বর হবে তখন আসতে হবে। 2 নম্বরে যে একটু আগে আমি বলেছিলাম প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখে ঝাপসা দেখছে, গা পা একেবারে সমস্ত বডি ফুলে গেছে, পেশাব বন্ধ হয়ে আসছে, তখনও কিন্তু তাকে বাড়িতে বসিয়ে রাখা ঠিক নয়, হাসপাতালে নিয়ে আসতে হবে। কাছের হাসপাতালেই যেতে পারেন তারা। তারপরে দেখা যায় যে কোনো কোনো সময় পানি ভেঙে গেছে,
হ্যাঁ, তো পানি ভেঙে গেলে কিন্তু খুবই খারাপ, এটি কিন্তু খুব গুরুত্ব সহকারে নিতে হবে। অনেকে বাড়িতে বসে আছেন 1 দিন 2 দিন 3 দিন, তাতে কি হচ্ছে, মায়ের কোরিওঅ্যামনাইটিস হয়ে মা কিন্তু সেপসিস হয়ে যাচ্ছে, ওদিকে বাচ্চাও হারাচ্ছে আমরা, মাকেও হারাতে পারি। সেই জন্য যখন খুব জ্বর হবে, খুব পানি ভেঙে যাবে, চলে আসতে হবে। আরেকটি হচ্ছে ব্লিডিং হচ্ছে 3rd ট্রাইমেস্টার, বাস মানে আমাদের শেষ গর্ভ অবস্থায়, তখন কিন্তু ব্লিডিং আমরা আকাঙ্ক্ষিত নয়। সুতরাং তখন যদি ব্লিডিং হয় অবশ্যই দ্রুত ডক্টরের কাছে যেতে হবে। আর লাস্টে যেটি খুবই ইম্পর্টেন্ট, যে মার দেখা যাচ্ছে যে শিশু নড়ছে না পেটে, তিনি হয়তো দেখছেন এই যে নড়বে নড়বে ভাবছেন বা অত গুরুত্ব দিচ্ছেন না, সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কেন বাচ্চা নড়ছে না। এখানে আর ম্যাডাম লাস্টলি হচ্ছে আগে একটু যদি বলি যে এই যে বাচ্চার যে মুভমেন্টটা, এটা মানে কখন থেকে আমরা আসলে কতটুকু সময় পর্যন্ত খেয়াল করব যে এই পরিমাণ মুভমেন্ট আসলে করা উচিত? কারণ অনেক মারা এটা আসলে নির্দিষ্ট জানেন না, বা অনেকের বাচ্চা একই রকম ভাবে মুভ করে না, বাট একটা মিনিমাম লেভেল যদি আমরা শেয়ার করি। রাইট, একটি শিশু আসলে 5 মাস হলেই খুব নড়তে থাকে না, ভেতরে তো অনেক আগে নড়তে পারে, সেটা আমরা আল্ট্রাসোনোগ্রাম দেখে বুঝতে পারি, কিন্তু একটি মা কখন তিনি বুঝতে পারেন? সাধারণত যে নতুন মাটি হচ্ছেন তিনি 5 মাস থেকে বুঝতে পারেন, আর যারা 2nd বা 3rd বার মা হচ্ছেন তারা হয়তো একটু আগেও বুঝতে পারেন। তো যাই হোক, 5 মাস থেকে একটি বাচ্চা কেবল হালকা নড়া শুরু করবে, তখনও অত যে গোনাগুনি করতে হবে তা নয়। কিন্তু আমরা যখন শেষের দিকে চলে আসি 3rd ট্রাইমেস্টার, তখন বলি আপনি বাচ্চার শিশুটির নড়াচড়া লক্ষ্য করবেন এবং দরকার পড়ে গুনবেন। সারাদিনই শিশু একটু একটু নড়তে থাকবে, কিন্তু অনেক সময় শিশুর নড়াচড়াটা কমে আসে, তাহলে তখন কি করব আমরা? তখন আমরা শিশুটির নড়াচড়া গুনবো। বলা হয় সকাল 9টা থেকে রাত্রি 9টা, 10 ঘন্টায় 10 বার শিশুটি নড়বে। যদি একটি শিশু সকাল থেকে দুপুরের মধ্যে 10 বার নড়ে যায়, তাহলে আর গোনার প্রয়োজন হয় না। সুতরাং একটি শিশুকে অ্যাটলিস্ট কমপক্ষে 10 বার নড়তে হয় এই সকাল থেকে রাত পর্যন্ত। যদি এর চেয়ে নড়াচড়া কম হয়, তাহলে বুঝতে হবে যে শিশুটির হয়তো খাদ্য বা অক্সিজেনের ঘাটতি হচ্ছে, যার জন্য সে চুপ করে বসে আছে, নড়ছে না। তো সেইটি একটু খেয়াল করতে হবে। আবার এমনও হয় অনেক সময় শিশু ঘুমাচ্ছে, তার জন্য হয়তো দেখা যাবে যে 4 ঘন্টা 5 ঘন্টা হয়তো নড়ছে না, তাতে ভয় পাওয়ার কিছু নেই। তখন তিনি হয়তো একটু খাওয়া দাওয়া করলেন, বিছানায় একটু বাঁকাত হয়ে শুলেন। আর বাঁকাতের কথাটি বলছি কেন, বাঁকাত হয়ে শুলে বাচ্চার শরীরে বা শিশুর শরীরে অক্সিজেনের প্রবাহ অনেক বেড়ে যায়, তাহলে তখন বাচ্চা নড়াচড়াটা ভালো হয়। সেই জন্য যদি দেখা যাচ্ছে যে না 3-4 ঘন্টা নড়ছে না, অত দুশ্চিন্তা না থেকে তো তিনি একটু খাওয়া দাওয়া করলেন, একটু শুলেন, একটু বাঁকাতে শুলেন, তারপরে গোনার লক্ষণ করলেন, দেখা যাবে শিশুটি নড়ছে এবং সন্ধ্যের মধ্যে 10 বার নড়ে গেল, তাহলে আর গোনারও দরকার নেই, এরপর অনেকক্ষণ অনেক নড়বে বাবু। হ্যাঁ, সেই জন্য আমরা বলি যে আপনি কাউন্ট করবেন সকাল থেকে, ধরেন সকাল 8টা থেকে রাত্রি 8টা, 9টা থেকে রাত্রি 9টা, 10 বার নড়ছে কিনা, খাবার পরের বাচ্চা নড়ছে কিনা। যদি 10 বার নড়ে যায় একটি বেবি একদিনে, সেদিন আর ভয়ের কিছু নেই। হ্যাঁ, এখন যদি একটা বাচ্চা সারাদিনে 2 বার 3 বার মাত্র নড়েছে, তাহলে তো অবশ্যই সেটি বুঝতে হবে যে বাচ্চার অক্সিজেনের অভাব ঘটছে, নইলে তো বাচ্চা নড়তো। তখন তাকে আসতে হবে, আমরা তখন বাচ্চার হার্টবিট দেখবো, একটু আল্ট্রাসাউন্ড করে দেখে নেব বেবিটি কেমন আছে এবং যথাযথ পদক্ষেপ নেব। অনেক ধন্যবাদ ম্যাডাম। অনেক সময় দেখা যায় কি যে একটা মার কিছু ফিজিক্যাল কন্ডিশন বা চ্যালেঞ্জেস অনেক সময় আগে থেকেই থাকে, সেটা হচ্ছে অ্যাজমা থাকে, হয়তো বা শ্বাসকষ্টের সমস্যা থাকে, বা আগে থেকেই তার নিউমোনিয়া বা এই ধরনের প্রবলেমগুলো থাকে। তো এই যে অ্যাজমার আক্রান্ত মা বা এদের জন্য কি আসলে প্রেগনেন্সির সময় এক্সট্রা মেজারমেন্ট দরকার কিনা, বা যদি ওই সময় অ্যাজমার একটা অ্যাটাক হয়, তার সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটো জিনিস, একটি যে হার্ট ডিজিজ থাকে অনেক সময় মাদের, অনেক সময় অ্যাজমা থাকে। তো আমরা কি করি, যে মাটির অ্যাজমা রয়েছে হয়তো তিনি অনেকগুলো মেডিসিন পাচ্ছেন, বিশেষ করে ইনহেলার পাচ্ছেন, তো প্রেগনেন্সি হলে দেখা যায় যে 3rd ট্রাইমেস্টার একটু বাড়াবাড়ি হয়, অ্যাজমা হচ্ছে। আর ধুলোটুলো তো আমাদের দেশে অনেক বেশি, হয়তো মা কাজে যাচ্ছেন, কাজ করছেন, ধুলোর জন্য তার অ্যাজমা হচ্ছে, তিনি ভয়ের চোটে আর ইনহেলার নিচ্ছেন না, ভাবছেন যে আমার ইনহেলার নিলে শিশুটি বিপদগ্রস্ত হবে। আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা। তিনি মানে অযাচিতভাবেই তিনি কিন্তু এই ইনহেলার নিতে পারেন। সুতরাং তার যে অ্যাজমার ড্রাগ রয়েছে সেটি আমরা অ্যাডজাস্ট করে দিই এবং বলি যে আপনি এই ওষুধগুলো খাবেন। তবু যদি বেশি বাড়াবাড়ি হয়, তখন আমাদের কালিগ যে আছেন পালমোনোলজিস্ট, তাদের সাথে আমরা আলোচনা করে নিই কম্বাইন্ডলি। আমার কালিগ আমরা দুজনে মিলে, মানে অবস্টেটিশিয়ান এবং পালমোনোলজিস্ট দুজনে মিলে সুন্দর করে তাকে চিকিৎসা দিয়ে মানে এবং সেম ওয়েতে কিন্তু আমরা দেখা যায় যে প্রেসার প্রবলেমটা যখন হয় তখনও কিন্তু কার্ডিওলজিস্টের সাজেশন নিয়ে থাকে এবং ডায়াবেটোলজিস্টের সাজেশন নিয়ে থাকে। সবসময় মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচটা আউটকামটা অনেক ভালো দেয়। আমরা অনেক সময় আমরা বলি যে আপনাকে ওই ডক্টরের কাছে যেতে হবে, তো প্রেগনেন্ট লেডি উনি ভাবেন যে আমি তো শুধু অবস্টেটিশিয়ানের কাছে থাকবো, আমি আবার এদিক ওদিকে যাব কেন? কিন্তু আসলে তা নয়। একজন অবস্টেটিশিয়ান
হেল্প নিতে পারেন কার্ডিওলজিস্টের, পালমোনোলজিস্টের এবং ইভেন ডার্মাটোলজিস্ট। তাহলে কি হয়, কম্বাইন্ড সবাই মিলে একসাথে কাজ করলে তার আউটকামটা অত্যন্ত ভালো হয়। আমরা অনেকগুলো বিষয় নিয়ে ম্যাডাম কিন্তু আলোচনা করেছি। আমরা একটু চেষ্টা করব কি যে এই যে প্রবলেমগুলো যদি আমরা সলভ না করি, সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে তো আমাদের থ্রেটনিং সিচুয়েশন কিছু হয়, আর পরবর্তীতে দেখা যায় যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা এই ধরনের প্রবলেমগুলো থেকে এই বিষয়গুলো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে কিনা সেটা একটু জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা বাচ্চার উপরে আসলে এই বিষয়গুলো ইম্প্যাক্ট কীরকম হয় সেটা জানবো। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ম্যাডাম, যাওয়ার আগে কথা বলছিলাম যে আমাদের প্রেগনেন্সিতে যে হাই রিস্ক সিচুয়েশনগুলো হয়, আমরা প্রিভেন্টিভ অনেক মেজার নিলে কিন্তু মার জন্য অনেকটাই ভালো আউটকাম আসে। বাট দেখা যাচ্ছে যে শহর ছাড়া গ্রামের বেশিরভাগই কিন্তু আন্ডার সার্ভ থাকে, তারা কিন্তু ওইভাবে করে ট্রিটমেন্টটা পায় না। তো সেক্ষেত্রে বাচ্চাদের আসলে কি কমপ্লিকেশনসগুলো হতে পারে? হ্যাঁ, এটি কিন্তু একটা সেন্সিটিভ কোয়েশ্চেন। যে আমরা শহরের দেখেছি যে শহরে মারা মেয়েরা অত্যন্ত সচেতন, তারা কিন্তু প্রতিনিয়ত আসছেন ডক্টরের কাছে, সেবা নিচ্ছেন এবং ডক্টর যেভাবে পরামর্শ দিচ্ছেন সেগুলো গ্রহণ করছেন। ঠিক তার উল্টো চিত্রটি দেখছি আমরা গ্রামে গঞ্জে। সেখানে কিন্তু অনেক কমিউনিটি ক্লিনিক রয়েছে, অনেক উপজেলা হেলথ কমপ্লেক্স রয়েছে, তবুও আমাদের মেয়েরা বা আমাদের মারা কেন জানি খুব অবহেলা বা খুব নেতিবাচক, ডাক্তারের কাছে যেতে তাদের আলস্য, ভাবেন যে প্রেগনেন্সিতে একটা নর্মাল ব্যাপার। হ্যাঁ, আর তার উপর হয় কি, একদম অ্যাডোলেসেন্ট মানে ইয়াং বাচ্চা মেয়েদের প্রেগনেন্সি হচ্ছে, তাদের হয়তো বডিটা তৈরি হয়নি, তাদের রক্তশূন্যতা আছে প্রচুর, তারপরে এই যে ব্লাড প্রেশার তৈরি হয়, ডায়াবেটিস তৈরি হয়, হয়তো থাইরয়েডের ডিসঅর্ডার হয়ে যায়, হয়তো খেয়াল করছেন না কেন যে গর্ভকালীন সেবা নেননি, ফলে কী অবস্থায় রয়েছেন তিনি জানেন না। এগুলো কিন্তু বাচ্চার শরীরের প্রতি অত্যন্ত ক্ষতিগ্রস্ত করে, বিশেষ করে কগনিটিভ বা ব্রেন ডেভেলপমেন্টেও অনেক বাধা সৃষ্টি করে। তারপরে দেখা যায় যে আমাদের ইয়াং জেনারেশন যে একদম অ্যাডোলেসেন্ট গার্ল 15-16 বছরে অতিরিক্ত কাজ করছে, তার মধ্যে প্রেগনেন্সি নিচ্ছে, চট করে প্রিম্যাচুর বেবি হয়ে যাচ্ছে। তো প্রিটার্ম বেবিদের ব্রেনের উপর অনেক আঘাত পড়ে এবং দেখা যায় যে তাদের কগনিটিভ ডিসঅর্ডার হয়। সুতরাং মানে বলার উদ্দেশ্য, আজকে এইসব আলোচনা করার উদ্দেশ্য এটি যে একটা জনসচেতনতা তৈরি করা, যে আমাদের গ্রামে গঞ্জে যে মারা রয়েছেন একদম প্রান্তিক অঞ্চলে, সকলেই ইয়াং বয়সে বা বাল্যবিবাহে যাবেন না, আর সুন্দর সময়ে বিয়ে করে সন্তান নিলে অবশ্যই যেন তারা গর্ভকালীন সেবাটি গ্রহণ করে। ওখানে গেলে অ্যাটলিস্ট 4 বার চেক আপ। এই জন্য WHO থেকে বলেছে যে সারা প্রেগনেন্সিতে যদি একটি মা নাও আসে, তবে 4টি বার তিনি যদি আসেন, বেশি এলে তো ভালোই, তাহলে তার সব কিছু অনেক রকমের জটিলতাকে আমরা প্রতিহত করতে পারি। অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় ম্যাডাম, আমরা যেহেতু বাচ্চাদের বিষয়টি নিয়ে কথা বলছি, এই জায়গাটাতে আমরা আসবো আবার, বাট দুটি বিষয় আপনার কাছে জানার বিষয়, সেটা হচ্ছে যে গর্ভাবস্থায় দেখা যায় অনেক সময় ব্লিডিং হয়, অল্প অল্প স্পটিংয়ের মতো অল্প করে হয়, আবার অনেকের অতিরিক্ত হয়। তো কোন সময়টাতে আসলে আমাদের মনে করতে হবে যে না, আমাদের এখনই ডক্টরের কাছে যেতে হবে, বা এটা নিয়ে বসে থাকার সময় নিয়ে আসলে? হ্যাঁ, এটা দুটো অধ্যায় আছে। একটি প্রথম অধ্যায় থেকে আমরা বলা শুরু করেছিলাম, তখন হালকা পাতলা একটু স্পটিং হলো, অত ভয়ের কিছু নেই। ওকে আমরা বলি যে প্লাসেন্টাল ইমপ্লান্টেশন হেমোরেজ, ওটা অত ভয়ের কিছু নেই। কিন্তু যদি বেশি ব্লিডিং হয়, পিরিয়ডের মতো ব্লিডিং হয়, তখন বুঝতে হবে যে একটু ক্ষতিকর। তখন তিনি ডাক্তারের কাছে আসবেন, আল্ট্রাসাউন্ড করে দেখবেন। আর যদি বাসায় বসে থাকেন, অনেক সময় গর্ভ নষ্ট হয়ে যেতে পারে বা মিসক্যারেজ হয়ে যেতে পারে। এটি গেল প্রথম দিকে। আর শেষের দিকে তো ব্লিডিং হওয়ার কথাই নেই, তখন প্লাসেন্টা অলরেডি ফর্ম হয়ে যায়। তখন যদি ইভেন অল্পটুকু ব্লিডিং হয়, তখন বুঝতে হবে যে প্লাসেন্টা বা গর্ভফুলের কোনো সমস্যা হচ্ছে। সেই জন্য আমরা কি করি, যে পেশেন্টকে অবগত করি যে আপনার যদি অল্পটুকু ব্লিডিং হয়, আপনি বাড়িতে বসে থাকবেন না, ডাক্তারের কাছে আসবেন, একটা আল্ট্রাসোনোগ্রাম করিয়ে দেখে নিতে হয় যে গর্ভফুলটি যথাযথ স্থানে রয়েছে কিনা। অনেক সময় দেখা যায় গর্ভফুলটি অনেক নিচে থাকে, একে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, সেখানে ব্লিডিং হয়। আবার এমনটি হতে পারে গর্ভফুলটি জরায়ু থেকে একেবারে আলগা হয়ে যাচ্ছে, তখন ব্লিডিং হতে পারে। দুটোই কিন্তু খুবই বিপজ্জনক। সুতরাং ব্লিডিং হলেই ডক্টরের শরণাপন্ন হওয়া অবশ্যই বাঞ্ছনীয়। অনেক ধন্যবাদ।
আমরা ম্যাডাম এখন কিন্তু অনেক সচেতনতা আমাদের মধ্যে ডেভেলপ করেছে। আমরা কিন্তু এখন যে মিডিয়ার মাধ্যম দিয়ে বা মোবাইল ফোন হাতে থাকার যেমন নেগেটিভ দিক আছে, পজিটিভ দিকও কিছু আছে, যে কিছু ব্যাপার আমরা আসলে ওভার কনসিয়াসও হয়ে যায়। বাট তারপরেও কি ওই যে জ্বরের মুখে যে আমরা অনেক সময় টিকার ব্যাপারটা নিয়ে কথা বলি, এই ব্যাপারগুলো কি আসলে আমাদের প্রেগনেন্সির আগে করে রাখা উচিত কিনা বা করা যায় কিনা, অনেকের প্রশ্ন করতে পারেন মারা যারা অনেক কেয়ারফুল, সেটাকে আমরা করতে পারি কিনা? হ্যাঁ, এটি তো অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। কেননা প্রেগনেন্সিতে অন্য সময় মেয়েরা যাক না যাক, প্রেগনেন্সি যখন আসে তার সন্তানের কথাটি ভেবেও কিন্তু একবার তারা ডাক্তারের কাছে যান, তাই না? তো সাধারণত বাংলাদেশে যত মেয়ে রয়েছে, এটি একদম সারা পৃথিবীতে আমরা জ্বরের মুখের ক্যান্সার যাতে প্রতিরোধ করতে পারি সেই জন্য আমরা ইনজেকশন দিচ্ছি। একে বলে ভ্যাকসিনেশন বা টিকা দেওয়া। তো এই টিকাটি তো আমরা ইয়াং মেয়েদের সবাই দিচ্ছি, সরকারও কিন্তু দিচ্ছে। এখন প্রাইভেটও তো দেওয়া অনেক আগে শুরু হয়েছে, সরকারও দিচ্ছেন। অ্যাটলিস্ট মানে 14 বছর থেকে এই ইনজেকশনটা দেওয়া হচ্ছে, তাহলে সেটি পরবর্তীতে জ্বরের মুখের ক্যান্সারটা প্রতিহত করছে। এখন যে মেয়েটি প্রেগনেন্টের অবস্থায় আমরা ইনজেকশনটি দিচ্ছি না বা টিকাটি দিচ্ছি না, কিন্তু তিনি যখন প্রসব তার হয়ে গেছে তখন তো তিনি আসেন দেখাতে, সেটি একটি ইম্পর্টেন্ট একটা সময়। চট করে তাকে তখন বলতে পারে আপনি এখনই ইনজেকশনটা নিয়ে নেন, তাতে আপনার বাচ্চার দুধের কোনো সমস্যা হবে না। এটি একটি অপরচুনিস্টিক অ্যাডভান্টেজ যে তখন আমরা তাকে টিকা দিতে পারি। আরেকটা হচ্ছে ম্যাডাম, ডিউরিং প্রেগনেন্সিতে আমরা অনেক সময় দেখা যায় টিটি ভ্যাকসিনটা নিয়ে থাকি বা এই ধরনের মেজারমেন্টগুলো নিয়ে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যামিলি মেম্বারদের সাপোর্টে তারা এটাকে মানা করে বা নিতে চায় না, বা এটা কি আসলে আমাদের জন্য জরুরি কোনো কিছু? হ্যাঁ, টিটি টিকাটা আমরা ইয়াং বয়সে দিয়ে দিচ্ছি 5টি টিকা। সাধারণত 5টি টিকা স্কুল অবস্থায় দিয়ে দিই আমাদের। তারপরে এখন যখন প্রেগনেন্সি হয় দেখা গেছে যে আমরা যদি এমনটি করি যে সে যদি টিকা না নিয়ে থাকে তাহলে তো আমরা তাকে দুটো টিকা দিয়ে দিচ্ছি, একটা 5 মাসে একটা 6 মাসে দিয়ে দিচ্ছি। আর যদি এমনটি হয় যে সে নিয়েছে টিকা এবং গতবার সে প্রেগনেন্সিতে টিকা নিয়েছে, তাহলে তার দরকার পড়ে না, সাধারণত 10 বছরের মধ্যে আর দরকার পড়ে না। কিন্তু সে ছোটবেলায় নিয়েছে, 10 বছর পেরিয়ে গেছে, তখন আমরা আবার দিচ্ছি। অনেক ধন্যবাদ ম্যাডাম। একটু যদি আমরা একটু মানে এই জায়গাটাতে আসি, যে দেখা যাচ্ছে লাস্ট ট্রাইমেস্টারটাতে অনেক ধরনের প্রবলেমগুলো, এই যে যতগুলো প্রবলেমের কথা বললাম, বেশিরভাগ সময় এই ভমিটিংটা ছাড়া বেশিরভাগ প্রবলেমগুলো কিন্তু লাস্ট ট্রাইমেস্টারটাতেই হঠাৎ করে ডেভেলপ করে, এবং আমরা দেখা যায় আমাদের পুরো প্রেগনেন্সিটা ভালোভাবে প্ল্যান করা ছিল, কিন্তু লাস্ট ট্রাইমেস্টারে এই ব্যাপারগুলোর কারণে কিন্তু অনেক সময় অনেক আশাহতর ব্যাপার ঘটে। তো এই সময়টাতে আমাদের আগে থেকে কিভাবে মেজারমেন্ট নিতে হবে? তখন কি ডক্টরের কাছে একটু বেশি যেতে হবে কিনা, বা ভিজিট ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে কিনা, বা কি ধরনের এক্সট্রা মেজারমেন্ট ফ্যামিলি মেম্বাররা নিতে পারে? হ্যাঁ, এটি একটি মানে অনেক লম্বা যাত্রা শেষ হয়ে এসেছে এবং আমাদের আকাঙ্ক্ষিত শিশুটি জন্মগ্রহণ করবে। সকলে আমরা খুব আশা নিয়ে থাকি। সুতরাং ওই সময়টা চাই না কোনো দুর্ঘটনা ঘটুক। এবং WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও বলা আছে তুমি যদি একবারও না যাও 32 উইক্সে অবশ্যই যাবে। মানে আমি বাংলায় বলি আমার দর্শকের জন্য 8 মাসের সময় যেতেই হবে। তো আমি তো দর্শককে বলবো যে আপনি প্রথমেই যাবেন, তারপরে 1 মাস পরে যাবেন, আবার 1 মাস পরে যাবেন, কিন্তু শেষের দিকে 15 দিন পর পর যেতে হয়, এমনকি একেবারে শেষের দিকে 7 দিন পর পর যেতে হয়। সুতরাং আপনি ডক্টরের কাছে গেলে ওই সময় তার ব্লাড প্রেশারটি দেখা হয়, তার এবার বাচ্চাটি কেমন আছে, শিশুর হার্টবিটটা আমরা শুনে নিই, শিশুটি কি যথাযথ স্থানে রয়েছে কিনা, আড়াআড়িভাবে রয়েছে কিনা, তার প্রেজেন্টেশনটি কি নর্মাল রয়েছে কিনা সেটি বলতে পারি। তারপর আমরা একটু টেস্ট করে দেখে নিই তার হিমোগ্লোবিনটি কেমন, তার ডায়াবেটিস রয়েছে কিনা, থাইরয়েডটা ঠিক আছে কিনা সেটা দেখে নিই, এবং আল্ট্রাসাউন্ড করে দেখে নিই যে শিশুটির মানে ওজনটি ঠিক আছে কিনা, তার ভেতরে যেটুকু পানি থাকার দরকার সেই পানিটি শুকিয়ে গেল, খুব বেশি হয়ে গেল নাকি নর্মাল রয়েছে, প্লাসেন্টাটি কেমন রয়েছে, গর্ভফুল যথাস্থানে রয়েছে, এই সব কিছু দেখে নিয়ে একটা সম্যক আমরা তাকে ধারণা দিই। নর্মাল ডেলিভারি যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা বলে দিই যে তোমার নর্মাল ডেলিভারি হবে, তুমি হাঁটাহাঁটি করো, ভয়ের কিছু নেই, বাড়িতে খুব কেয়ারফুল থাকো, একজন ডোনারকে রেডি করতে বলি। হ্যাঁ, ব্লাড গ্রুপ তো আমরা সেই বুকিং ভিজিটে দেখিনি, তো যাদের ও পজিটিভ এ পজিটিভ তাদের জন্য অত চিন্তা নেই, কিন্তু যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ হয় তাদেরকে আমরা বলে দিই যে 2-4টে ব্লাড ডোনার সাথে আগে থেকেই বন্ধু বান্ধবীর খবর রাখবে, যদি কখনো ব্লিডিং হয় আমরা যেন তাদের ডাকতে পারি। এটি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপর তাদের হাজব্যান্ডের সাথে বা তার লজের সাথে আমরা আলোচনা করে নিই যে আপনি কোন হাসপাতালে ডেলিভারি করবেন, সেটির কাছাকাছি জায়গায় থাকা, একটু অ্যাম্বুলেন্সের খবর রাখা, যাতে হঠাৎ করে পানি ভেঙে গেলে, হঠাৎ করে ব্যথা শুরু হলে যাতে আপনি আসতে পারেন সেখানটায়। কিছু টাকা পয়সাও আমরা বলে রাখি যে নতুন শিশুটি আসবে, খরচ তো হতে পারে, আপনি জমিয়ে রাখবেন। এই যে প্রস্তুতিটা আমরা নিতে বলি।
আর যদি উল্টো দিকে আমরা দেখি যে তার প্লাসেন্টা প্রিভিয়া মানে ফুলটি নিচে রয়েছে, তারপরে শিশুটির গ্রোথটা তেমন হচ্ছে না, তখন তাকে আমরা সিজারের আগাম কথা বলতে পারি যে Plan আপনার করে রাখতে সম্ভবত সিজার লাগতে পারে, আপনি সেভাবে তৈরি থাকবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু একটু যদি বলি শর্ট করে, যে খাবার দাবার, দেখা যাচ্ছে যে এই সময় খাবার দাবার অতিরিক্ত খাবার, অনেক ধরনের হাই রিচ ফুডও খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে বা এটা, সেই জায়গা থেকে যদি একটু বলি যে আমরা কোন খাবারগুলোকে আসলে বেশি ফোকাস করা উচিত। আমরা একদমই যেহেতু শেষ পর্যায়ে আছে, যে আবার দেখা যাচ্ছে কেউ একেবারে শুরুতে কিছুই খেতে পারছে না, তো সেইখানে কি সাপ্লিমেন্টেশনের কোনো ভূমিকা আছে কিনা বা আমরা নিতে পারি কিনা? হ্যাঁ, খাদ্য গ্রহণ বা সুষম খাবার খাওয়াটা গর্ভবতী মাদের জন্য একেবারে জরুরি। কেন, তার সুষম খাবারের উপরে ডিপেন্ড করছে যে তার পেটের শিশুটি বা গর্ভের শিশুটি কিভাবে বড় হবে। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় মাদের বলে থাকি যে আপনি ভাত, আলু, রুটি, চিনি এগুলো যেগুলো আছে সেগুলো নর্মাল খাবেন। অনেকে বলে কি বাচ্চা আছে দুজনের খাবার খেতে হবে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তো আমরা সাধারণত কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাবারকে তিনি যেভাবে আগেও খাচ্ছিলেন তেমনি সেরকম খাবে, দুজনের খাবার খেতে হবে না। তবে আমরা যেটি বেশি প্রাধান্য দিয়ে থাকি সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার। মানে আমাদের দেশে ধরেন প্রোটিন বা আমিষ জাতীয় খাবার তো খুব একটা খাওয়া হয় না, সেজন্য বলবো যে গর্ভবতী মাকে কিন্তু একটি ডিম প্রতিদিন দিতে হবে, 2 গ্লাস দুধ দিতে হবে, এবং যেটুকু পাওয়া যায় আমরা মাংস, মাছ, ছোট মাছ তো প্রচুর পাওয়া যায় আমাদের দেশে, বা হাট বাজারে মুরগিও পাওয়া যায়, বাড়িতেও তৈরি হয়। তো একটু তাদের জন্য একদম যথাযথভাবে একটু ডিম, দুধ, মাছ, মাংস বরাদ্দ করতে হবে। কেন, তার শিশুটির ব্রেন বৃদ্ধি করবে, গ্রোথ হবে। আরেকটি যেটি বলি যে সেটি অবশ্য খুবই আমাদের দেশে পাওয়া যায়, ফল খেতে বলি। হ্যাঁ, আমাদের দেশে তো ফলের অভাব নেই, পেয়ারা, আমড়া, কামরাঙ্গা, জামরুল, কত ফল রয়েছে, বড়ই। কেন, ফল খেলে হয় কি, ভিটামিন সি তো রয়েছে, অল ভিটামিনস রয়েছে, ইমিউন বুস্টিং করে, মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। সুতরাং এটিকে অবহেলা, আমরা কি বলে আঙুর, আনার এগুলো যে খেতে হবে নট নেসেসারি। আমাদের যে দেশীয় যে ফল রয়েছে সেটির ভিতরে কিন্তু অনেক ভিটামিনস রয়েছে, অনেক ইমিউনিটি বুস্টিং এজেন্টস রয়েছে, তাহলে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি জিনিস রয়েছে, আমরা ফল খেতে বলি। আর কিছু ফল অনেকের খুব মানে থাকে যে ম্যাডাম আমি কি আনারস খাবো, আসলে তেমন কোনো ক্ষতিকারক নয়, তবে যেটি মুরব্বীরা মানা করে কি দরকার সেটা না খেলেই হয়, অনেক তো ফল রয়েছে সেগুলো খেতে হবে। আর যেটি বলি যে দুধ, ডিম, দই এগুলো খেতে হবে, মাছ, সাপ্লিমেন্ট আমরা এই সময় নিতে পারি। সাপ্লিমেন্টের কথা, হ্যাঁ, সাধারণত আমাদের দেশে মেয়েদের দেখা যায় রক্ত শূন্যতা থাকে, সেজন্য আমরা আয়রন দিয়েই থাকি, আমরা তো দেখিনি বটে। আর ক্যালসিয়ামটি দিয়ে থাকি, ক্যালসিয়াম, ভিটামিন ডিটা খুব প্রয়োজন হয় তাদের, সেই জন্য ক্যালসিয়াম আর আয়রনটি আমাদের দিয়েই থাকি আমরা। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা যেহেতু শেষ পর্যায়ে আছি এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। আসলে গর্ভাবস্থার বিষয়টা আমরা সবসময় চাই যে সেটা আনন্দপূর্ণ হোক এবং একটা সন্তান সম্ভাবনার সময় যেহেতু থাকে, বাট ঝুঁকিগুলো যদি আমরা মেজার না করি তাহলে কিন্তু আসলে সেটাতে আসলে একটা হ্যাম্পার হতে পারে। তো সেই জায়গা থেকে যদি আমাদের একটা শেষ পরামর্শ দেন যে মেয়েদের যখনই গর্ভধারণ করবে সেক্ষেত্রে তাদের কি কি মেজারমেন্ট আগে থেকেই নেওয়া উচিত? হ্যাঁ, আমার তো একটু খুব একদম কাছের প্রশ্ন একটি, আমি সকল দর্শকদের জন্য বলবো যে প্রতিটি গর্ভ যেন আকাঙ্ক্ষিত হয়, হঠাৎ করে যেন না হয়। আপনি যখন গর্ভ অবস্থায় যাবেন আগে থেকে প্ল্যান করবেন, ডক্টরের সাথে কথা বলে নেবেন, তারপর আপনি একটা আকাঙ্ক্ষিত সন্তান নেবেন। আর সন্তান যখন আমাদের গর্ভে আসে তখন কিন্তু খুব দায়িত্ব বেড়ে যায় মেয়েটির জন্য, হাজব্যান্ড এবং পুরো ফ্যামিলির জন্য। হ্যাঁ, সেটি যেন খুব সুসংহতভাবে সুন্দরভাবে আসে, তার জন্য কিন্তু আপনাকে গর্ভকালীন সেবাটি নিতে হবে। অ্যাটলিস্ট আপনি যদি প্রত্যেক মাসে মাসে নাও যেতে পারেন 4টি গর্ভকালীন সেবা, মানে প্রথম 16 সপ্তাহে, 24 সপ্তাহে, 28 সপ্তাহে, 32 সপ্তাহে অবশ্যই আপনি আসবেন, ডক্টরের পরামর্শ নেবেন। আর অনেক কিন্তু আমাদের টেলিভিশনে কিন্তু অনেক জ্ঞান দেওয়া হয় না, ছোট ছোট করে, সেগুলো পড়বেন, দেখবেন খুব ভালো লাগবে। তখন আর আপনার মানে নিশ্চিত থাকবেন, ভয় না, ভয়কে জয় করে আপনার গর্ভকালীন অবস্থায় ডক্টরের পরামর্শ নেবেন, ভালো থাকবেন। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি অত্যন্ত আনন্দিত ফিল করছি মেডিনোভা, বাংলা ভিশন, কলাকুশলী এবং এত সুন্দর পরিচালনার জন্য সকলকে ধন্যবাদ, এবং দর্শককে তো আমার প্রাণ ঢালা শুভকামনা। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছিলাম, হাই রিস্ক প্রেগনেন্সি, যেটাকে আমরা বলি যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। তো সেই জায়গা থেকে ম্যাডাম কিন্তু অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, যে ডায়াবেটিস এবং প্রেশার থাকলে পরবর্তী কিন্তু সন্তানের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। সো আমাদের আগের থেকে যদি আমরা প্রিভেন্টিভ মেজারটা নেই তাহলে অনেকাংশে আমরা ভালো থাকবো। আশা করি দর্শক এতক্ষণ যে আপনারা দেখতে পেয়েছেন অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী শুক্রবার, ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।